দর্শকবৃন্দ সবাইকে আজকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে যে শিক্ষার্থীরা যে শিক্ষকদের গণহারে যে পদত্যাগ করাচ্ছে আসলে এটা কতটা যৌক্তিক, আর এর পিছনে কোনো কি দলীয়করণ বা ষড়যন্ত্র আছে কিনা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের এই আমাদের আলোচনায় যে তিনজন অতিথি হিসাবে আছেন, আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আছেন হচ্ছে মোতাসিম বিল্লাহ মাহফুজ, যিনি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। এবং সেই সাথে আছেন আব্দুর রহমান, যিনি ঢাকা কলেজ ডিস্ট্রিক্ট এর সভাপতি। এবং সেই সাথে আরেকজন শিক্ষার্থী আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আরিফা ইসলাম। তো আমরা তাদের কাছ থেকে পর্যায়ক্রমে এই বিষয় সম্পর্কে জানবো। তো প্রথমেই হচ্ছে আমি মাহফুজ ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে সাধারণত কেন শিক্ষার্থীরা যে এরকম শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগ করাচ্ছে। এটা তো এর আগে আমরা কখনো ভাবে দেখি নাই। আমরা দেখেছি যে স্বৈরাচার বলতে গেলে একটা সরকার, সবাই স্বৈরাচার সরকার পতন ঘটিয়েছে এরকম একটা বলা হয়, এবং সেই সাথে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপরে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মাধ্যমে মূলত এই আন্দোলন কর্মসূচিটি হয়। তো তারপরে শিক্ষার্থীরা এভাবে যে গণহারে পদত্যাগ করানো আসলে এটা কতটা যৌক্তিক, এবং তারা কি চাইলে এভাবে পদত্যাগ করাতে পারে, আইন কি বলে, সেটা একটু আমাদের যদি ক্লিয়ার করতেন। ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে এসে এই বিষয়ে বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমি শুরুতেই বলবো যে এই যে চলমান একটা ক্রাইসিস চলছে, চলমান ক্রাইসিসে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বাধ্যতামূলকভাবে অনেক শিক্ষককে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করাচ্ছেন। এটি দেশের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি। এই যে তারা পদত্যাগটি করাচ্ছেন, এইটার পিছনে আসলে মাল্টিপল কারণ আমরা দেখতে পাচ্ছি। এক এক ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম। সবগুলাকে আমরা আসলে একই সূত্রে নিয়ে আসতে পারি না এবং আনার সুযোগ নেই, কারণ আমাদেরকে এগুলা তথ্য বেসড অ্যানালাইসিস করতে হবে যে অ্যাকচুয়ালি কোথায়, কোন জায়গায় কি ঘটনাটা ঘটেছে। আমরা যদি একটু খোলাসাভাবে বলি, অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে শিক্ষকরা যারা কিনা দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদের লাগামহীন দুর্নীতির কারণে শিক্ষার্থীরা এত বছর ধরে, এতদিন যাবৎ অতিষ্ঠ হয়েছিলেন। তাদের পদত্যাগের জন্য অনেক জায়গাতে আন্দোলন করা হচ্ছে, ধর্মমত নির্বিশেষে সকল মতাদর্শের শিক্ষার্থীরা তাদের পদত্যাগের জন্য আন্দোলন করছেন এবং তাদেরকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করাচ্ছেন। আবার অনেক জায়গাতে দেখতে পাচ্ছি যে সম্প্রতি সময়ে যে আমাদের অভ্যুত্থান ঘটলো, অভ্যুত্থান চলাকালীন অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে যে আমাদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, তখন থেকে যারা কিনা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি ধামকি দিয়েছে, আচ্ছা আচ্ছা। ওই ধরনের শিক্ষকদেরকে আসলে পদত্যাগ করানোর মতো কিছু নজির আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ। এখন ওই যে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে, এবং আমি মনে করি তাদের পদত্যাগের জন্য দাবি ওঠানোটা যৌক্তিক। যারা কিনা শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের সাধারণ অধিকার আদায়ের আচ্ছা আন্দোলন, আচ্ছা। এবং যারা কিনা সাধারণ অধিকার আদায়ের আন্দোলনে যারা কিনা শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিল, হুম এবং হুম। যারা কিনা নীতির সাথে অতপ্রুতভাবে এবং খুব গভীরভাবে জড়িত ছিল, তাদের জন্য শিক্ষার্থীরা দাবি উঠাতে পারে তাদের পদত্যাগের জন্য। এবং আচ্ছা আচ্ছা। ঊর্ধ্বতন মহলের মাধ্যমে একটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তারা যথাযথভাবে, যথাযথ পদ্ধতি অবলম্বন করে তাদেরকে পদত্যাগ করাতে পারে। কিন্তু আমি এই বিষয়টাকে ব্যক্তিগতভাবে কখনোই সাপোর্ট করি না বা নীতিগতভাবে সমর্থন করি না, যেখানে কিনা শিক্ষার্থীরা একজন শিক্ষককে জোর করে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করাচ্ছেন। এই জায়গাটাতে আমি আসলে বিভিন্ন ধরনের এবং মাল্টিপল কারণ আসলে দেখতে পাচ্ছি। এইটাকে আমি একক দাগে কোনো শুধুমাত্র ষড়যন্ত্র বলতে পারি না, আবার একক দাগে দাগে এটাকে আমি দলীয়করণও বলতে পারি না, কারণ আমি এক এক জায়গায় এক এক ধরনের আচ্ছা আচ্ছা। বিষয় আসলে পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের এই যে দলীয় আপনার যার পদত্যাগ করানোর যে বিষয়টা, আসলে আপনাদের সমন্বয়কদের পক্ষ থেকে আসলে কি বলা হয়েছিল, যে তাদের কোনো সমর্থন আছে কিনা এই বিষয়ে? তা না হলে শিক্ষার্থীরা এত সাহস কেমনে পায়, এই বিষয়টা যদি ক্লিয়ার করে। ধন্যবাদ। আসলে আমরা শুরু থেকেই বলেছি, আমাদের সমন্বয়ক যারা আছে বা আন্দোলনে শুরু থেকে যারা সমন্বয়ের সাথে যুক্ত ছিল, সেখান থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট প্রথম দিকে দেয়া হয়নি। আচ্ছা আচ্ছা। এবং আমরা যেহেতু আন্দোলন কেবলমাত্র সফল হয়েছে, তখন আসলে ওই রকমের কোনো পরিস্থিতি বা প্রয়োজনীয়তা আমরা অনুভব করিনি, বা এরকম কিছু দেখিনি যে এরকম কিছু ঘটনা ঘটতে পারে যেটার জন্য কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে। তো যেহেতু কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয় নাই, সেহেতু এই ধরনের একটা কর্মকাণ্ড আমরা প্রতিনিয়ত একটার পর একটা ঘটতেই দেখেছি। এবং যখন এগুলা কন্টিনিউয়াস হতেই চলেছে, তখন কিন্তু আচ্ছা আচ্ছা। আমাদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে যাতে কিনা
কাউকে যদি পদত্যাগ করানোর প্রয়োজনীয়তা পড়ে, শিক্ষার্থীরা নিজ হাতে যেন এই ব্যবস্থা তুলে না নেন, তারা যেন এখন আইনগত প্রক্রিয়াটা অনুসরণ করেন। এখন আমরা জানি যে প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি গুলা ডিজলভ হয়ে আছে। এগুলা যেহেতু এখন ডিজলভ হয়ে আছে, সো এটার দায়িত্ব এখন বর্তায় জেলা প্রশাসন মহোদয়ের হাতে। যদি উপজেলা প্রশাসন যিনি আছেন, ইউনো সাহেব আছেন, ওনাদের হাতে দায়িত্ব থেকে যাচ্ছে। এবং আমরা তাদেরকে অনুরোধ করেছি যে কাউকে যদি পদত্যাগ করানোর মতো যথাযথ কারণ থাকে, যদি তাদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ থাকে প্রমাণ সাপেক্ষে, সেই অভিযোগ লিখিতভাবে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন তাদের বরাবর প্রেরণ করার জন্য, এবং একটা আইনগত এবং বৈধ উপায় যাতে তাদেরকে পদত্যাগ করানো হয়। এবং আপনি আরেকটা যেটা বলেছেন যে তাকে বাধ্যতামূলক ভাবে এবং জোর করে কিংবা রুমে অবরুদ্ধ করে তাদেরকে পদত্যাগ করানোটা আইনসম্মত কিনা, এটি একেবারেই আইনসম্মত নয়। এখন আমরা দেখতে পেয়েছি যে নজিরবিহীন দুর্নীতি অনেকে করেছেন, যারা কিনা দুর্নীতি করার ফলেও চেয়ার ছাড়তে চাচ্ছেন না। কিন্তু আচ্ছা। এই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের জন্য দুঃখজনক বিষয় হচ্ছে যে এইখানে তারা চেয়ার ছাড়তে না চাইলে আসলে আমাদের হাতে কোনো কিছু করার নেই। আমাদেরকে আসলে দেশের আইন আদালত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বলি, যে একজন আপনাকে মারধর করেছে, আপনাকে জখম করেছে, গুরুতর জখম করেছে, এর জন্য আইন এবং আদালত আছে, পুলিশ আছে, তাদের কাছে আপনি বিচার দিতে পারেন। তাদের কাছ থেকে যদি আপনি বিচার না পান, তার মানে এই না যে আপনি গিয়েও তাকে গুরুতর জখম করবেন, তাকে আপনি প্রহার করবেন। আপনাকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অর্থাৎ আমরা যেহেতু দেখতে পাচ্ছি তারা যদি দুর্নীতিবাজ হয়ে থাকে এবং প্রমাণ সাপেক্ষে সবকিছু তাদের হাতে থাকে, তারপরেও তাদের আইনগত পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। আচ্ছা, এটি ঠিক আছে, আসলে আপনাকে হ্যাঁ ধন্যবাদ মাহফুজ ভাই। সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি যেটা বললেন যে ছাত্ররা যে জোরপূর্বক পদত্যাগ করানো, এটা আসলে আইনসম্মত নয়, এটা করা ঠিক নয়। আচ্ছা, এখন আমি একটু আব্দুর রহমান আপনার কাছে আসতে চাই যে আসলে এই যে পদত্যাগ করানোর বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে সরকার দলীয় যারা ছিল আওয়ামী লীগ, তাদের তো কোনো এখন অবস্থান বলতে গেলে কার্যক্রম নেই। তো এই সুযোগে আসলে অন্যান্য রাজনৈতিক দল তারা কি চেষ্টা করছে কিনা যে শিক্ষকদের এরকম পদত্যাগ করানোর বিষয়টা, এবং সেই ক্ষেত্রে শিক্ষার্থীদেরও কেউ লেলিয়ে দিচ্ছে কিনা, আপনার কি মনে হয়? অসংখ্য ধন্যবাদ আপনাকে সুযোগ প্রদানের জন্য। প্রথমত আমি একটু বিষয় ক্লিয়ার করতে চাই যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলছি। এমন একটি শব্দ নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে আহ মা যেমন অমৃত শব্দ, ঠিক তারই মতো করে শিক্ষক শব্দটিও কিন্তু ঠিক ওই রকমই। তো এই শব্দের বিরুদ্ধে গিয়ে কথা বলতে হলে অনেক বিষয় চিন্তা করেই কথা বলতে হয়। কারণ হচ্ছে মানুষ কিন্তু শিক্ষকের বিরুদ্ধে যে কাজ করছে এরকম না। শিক্ষকের নীতি বিরুদ্ধ যেসব কার্যকলাপ রয়েছে সেগুলোই শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময়ে ব্যথিত করেছে, যার ফলশ্রুতিতেই আমরা এই যে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের একটি পরিস্থিতি দেখতে পেলাম। তো আপনার প্রশ্নটি ছিল যে আসলে এখানে কেউ কি জোর করে করাচ্ছে নাকি আসলে শিক্ষার্থীদের ক্ষোভের সৃষ্টি। আমি বলবো এইটা আসলে নির্ধারিত করে বলা খুবই কঠিন কোনো প্রকার তদন্ত ছাড়া। কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে, একটি মোস্ট পলিটিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হিসেবে যতটুকু বুঝি, যে আলটিমেটলি দীর্ঘদিনের শিক্ষার্থীদের যে আসলে শিক্ষার্থীদের সাথে যে আচরণগুলো করা হয়েছে, একজন শিক্ষার্থী কখনো একজন শিক্ষকের কাছে ওই ধরনের আচরণগুলো প্রত্যাশা করেনি। বিশেষ করে ধরেন একজন শিক্ষার্থী ভুলই করেছে, ওই শিক্ষার্থীর ভুলের জন্য যদি শিক্ষক তাকে সংশোধনের বারবার সুযোগ না দিয়ে বরং কিছুটা স্বার্থ উদ্ধারের জন্য তাকে বিভিন্ন জায়গায় সোপর্দ করে দেয়, তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে। অর্থাৎ এই যে ঘটনা, এর পেছনে আসলে কিছু শিক্ষকের নীতি বহির্ভূত কর্মকাণ্ডই আমি মনে করি যে দায়ী ছিল। এখন কথা হচ্ছে যে আলটিমেটলি যদি দায়ীও থেকেও থাকে, নীতি বহির্ভূত কর্মকাণ্ড করেও থাকে, শিক্ষার্থী কি আসলেই তাকে এভাবে জোর করে পদত্যাগের যে বিষয়টি এগুলো করতে পারে কিনা। দেখেন, এই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে যে কারো পিতামাতা যদি কোনো প্রকারের অপরাধ করে বা তারা নীতি বহির্ভূত কর্মকাণ্ড করে, সন্তান হিসেবে ধর্ম বা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কাঠামো তাকে কিন্তু বলেনি যে সরাসরি তুমি গিয়ে তোমার পিতাকে মাতাকে এই ধরনের কোন প্রকারের পরিস্থিতির মধ্যে ফেলে দাও। অর্থাৎ আমরা যদি ওইটি করি, ঠিক তখন কিন্তু বিশাল একটি সমালোচনা উঠবে। বিশেষ করে সমালোচনার বাইরেও আমরা যদি চিন্তা করি যে আমাদের ধর্মীয় অনুভূতিতেও কিন্তু তখন একটি আঘাত লাগবে। সৃষ্টিকর্তাও কিন্তু ওই সময়টিতে গিয়ে একটি অভিশাপের মতো যে ব্যাপারটি সৃষ্টিকর্তার কাছ থেকে লেগে যাবে, বাবা মার কাছ থেকে লেগে যাবে। তো একইভাবে এই যে শিক্ষক
এরা কিন্তু আপনাকে একজন আদর্শ মানুষ হিসেবে গঠন করার জন্য সর্বপ্রকার কর্মকাণ্ড করে থাকে। আমরা জানি বাবা মা জন্ম জন্মের জন্য বাবা মায়ের কাছে আমরা ঋণী। আমরা বাবা মায়ের উপার্জন খেয়ে বড় হই, সেজন্য ঋণী। কিন্তু এই পৃথিবীতে চলতে গেলে আমাদের আজীবন যে কথাবার্তাগুলো বলতে হয়, আমাদের শিখতে হয়, সে সবটা দায়িত্ব কিন্তু আমাদের শিক্ষকদের হাতেই থাকে। কাজেই তাদেরকে আসলে এই যে আহ এভাবে করে পদত্যাগ করানো, এটা শিক্ষার্থীদের এক প্রকারের আহ মনের ক্ষোভ থেকে হতে পারে। আমার কাছে মনে হয় না এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক সেভাবে করে এখানে দায়বদ্ধতা আছে, তবে থাকতে পারে। কারণ আমরা আমরা বাংলাদেশের হচ্ছে আমি একটু প্রেক্ষাপটে আপনাকে বিষয়টা বলি, আমরা কিছু খবরও দেখেছি, কিছু ভিডিও ক্লিপস দেখেছি যে একটা প্রতিষ্ঠান আসলে শিক্ষকদের মধ্যে কিছু দলাদলি থাকে। তো এরকম একজন আমরা প্রধান শিক্ষককে বলতে শুনেছি যে তাদের কিছু সংখ্যক শিক্ষক তারা কিছু সংখ্যক শিক্ষার্থীদের লেলিয়ে দিয়েছে যাতে তাদের স্বার্থ হাসিল হয় তার পদত্যাগে। এরকম তো অনেক হ্যাঁ, জায়গায়। এই যে এই ধরনের একটি পরিস্থিতি, এগুলো কিন্তু আমাদের যে ব্যক্তিগত ক্যাম্পাস, সে ক্যাম্পাসেও আমরা এই ধরনের কিছু অ্যালিগেশন কিন্তু আমরা পেয়েছি যে আচ্ছা। কেউ হয়তো বা শিক্ষার্থীদের কাছে খুব বেশি গুড বুকে ছিল শিক্ষার্থীদের, তো তাকে কিভাবে ব্যাড বুকে ফেলে দেয়া যায় হুম হুম। বিভিন্ন ষড়যন্ত্রের উস্কানিমূলক কথা দিয়ে বা বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে লেলিয়ে দিয়ে, এইরকম ঘটনা বাংলাদেশে ঘটে। এটি আমাদের দেশের আসলে একটি কালচার যে কেউ একটু অনেক বেশি ভালো আছে, তাকে কিভাবে একটু ডোমিনেট করে রাখা যায়। তো এরকম কিছু কিছু টেন্ডেন্সি থাকতে পারে। দেখেন, আমরা যদি দেখি যে বাংলাদেশের ওই যে প্রান্তিক পর্যায়ে যে স্কুল কলেজের শিক্ষার্থীরা যেভাবে করে আলটিমেটলি শিক্ষকদের বিরুদ্ধে কাজগুলো করেছে, ফেসবুকে যে দৃশ্যগুলো ভাইরাল হয়েছে, ওখানে আপনি শিক্ষার্থীদেরকে আসলে কি আহামরি এমন করেছে যে শিক্ষার্থীরা এই ধরনের কাজগুলো করবে, মানে যেগুলো ভাইরাল হয়েছে। আমাদের প্রতিষ্ঠানে একটি পলিটিক্যাল কলেজ বা ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল ইনস্টিটিউশন, সেখানে ছেলেরা আসলে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকে। এইখানে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারতো যে তাদেরকে কেউ উস্কে দিচ্ছে বা ওইরকম কিছু। কিন্তু প্রান্তিক পর্যায়ে যে ব্যাপারগুলো ঘটেছে, সেখানে আপনি যে ঘটনাগুলো ঘটছে এর জন্য আপনি বলতেই পারেন যে কেউ না কেউ তাদেরকে উস্কে দিচ্ছে বলেই আসলে এই ঘটনাগুলো ঘটছে। নইলে হয়তো অতটুকু ছোট ছোট ছেলে মেয়ে আসলে তাদের শিক্ষকদের বিরুদ্ধে এই ধরনের স্টেপ নিবে, এগুলো আলটিমেটলি আমার কাছে মনে হয় না যে লেজিট কোনো কারণ আছে। হ্যাঁ ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা হ্যাঁ এই বিষয়টা আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থীরা শিক্ষকের গায়েও পর্যন্ত হাত তুলেছে, আমরা এরকম ভিডিও ক্লিপসও দেখেছি। এবং আপনি যেটা বলেছেন যে মা বাবার পরের স্থান বলতে গেলে শিক্ষকরা, তো অবশ্যই তাদেরকে আমাদের সম্মান করে চলতে হবে এবং অনেক ধরনের লেলিয়ে দেওয়ার বিষয়টাও এখানে থাকছে যেটা আপনি বললেন। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ ইসলাম তার কাছে আসতে চাই। তো আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই যে শিক্ষকদের বাধ্যতামূলক যে পদত্যাগ করানো আসলে এইটার উপরে কেন্দ্র করে তাদের অধিকার বা ন্যায্যতার উপরে কোনো প্রভাব ফেলছে কিনা বা তাদের অধিকার খর্ব হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তো এই বিষয়টা সম্পর্কে বলতে হলে আমি প্রথমে বলতে চাই যে এই যে যে এই সকল ঘটনা সমূহ যখন থেকে ঘটছে, অর্থাৎ আমাদের যখন আমাদের বাংলাদেশ আহ উম, নতুন করে জন্ম লাভ করে, তার পরবর্তী ঘটনাগুলোর মধ্যে এই যে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগকরণে এই ঘটনাটি একটি অন্যতম ঘটনা। এবং আমরা দেখে থাকবো, আপনি নিজেও দেখে থাকবেন ভাইয়া। প্রথমত, এই যে যে শিক্ষকদের পদত্যাগ করানো, এই যে একটা ঘটনা বা বলা যায় যে ট্রেন্ড, আমাদের জেনজির ভাষায় যদি আমি বলতে চাই যে এই যে একটা ট্রেন্ড, এটা কিন্তু প্রথমে চলে মাহফুজ ভাইয়ের কথা অনুযায়ী যে এর পিছনে মাল্টিপল কারণ রয়েছে। যেমন তাদের লাগামহীন দুর্নীতি রয়েছে, এবং সাথে সাথে আমাদের যে জুলাইয়ের যে ম্যাসাকার, আমাদের শিক্ষার্থীদের উপর হামলা, এই হামলার সময় কিন্তু নানাভাবে বেশ কিছু শিক্ষক, সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের হতে পারে, কিংবা হচ্ছে আমাদের শহর, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এই সকল প্রতিষ্ঠানের শিক্ষকরা হতে পারেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন দলকে অনুসরণ করেছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন সাদা নীল দলের বিভিন্ন বলা যায় যে অনুষ্ঠানে তাদেরকে দেখা গিয়েছে। আমরা যখন আমাদের বিজয় আহ অর্জনের পরে এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি যে হ্যাঁ, যারা আমাদের শিক্ষক, যাদের কাছ থেকে আমরা পরবর্তী জীবনে আমাদের চলার পথ সম্পর্কে জানবো, আমরা আমাদের নীতি নৈতিকতা যাদের দেখে গঠন করব, সেখানে যখন আমরা দেখতে পাই যে বারবার আমাদের এই শিক্ষকরা আমাদের যে ন্যায্য দাবি এবং যে যৌক্তিক আন্দোলন সেটার বিপক্ষে যাচ্ছে, তখন আসলে আমাদের সকলের মনে একটু একটু না বলা যায় যে বিশাল একটা ক্ষোভের জায়গা সৃষ্টি হয়। এবং এখানে
বলা যায় যে তাদের প্রতি সম্মান, কথাটা বলা উচিত হবে কিনা, যে সম্মান, সেখান থেকে তাদের উপরে বিদ্বেষটা হয়তো আমাদের অনেক বেশি বেড়ে যায়। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পরবর্তীতে বেশ কিছু শিক্ষকের পদত্যাগ করানোর জন্য পরবর্তী ঘটনা সমূহ কিংবা পরবর্তী পদক্ষেপ সমূহ আমরা নিয়ে থাকি। অর্থাৎ এই যে পুরো বাংলাদেশের শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগ করানো হচ্ছে, এর মূল কারণটা ছিল যৌক্তিক আন্দোলনে তারা আমাদের পাশে না থেকে হচ্ছে আহ এই যে বলা যায় যে গণহত্যাকারী কিংবা এই শিক্ষার্থীদের উপর হামলাকারী সরকারের পক্ষে কথা বলেছে, শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। এর আগেও হয়তো তারা বেশ কিছু শিক্ষক বিভিন্নভাবে লাগামহীন দুর্নীতি করেছে, যেগুলো শিক্ষার্থীদের মনে দীর্ঘকালীন একটা ক্ষোভের জন্ম দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই যে শিক্ষকদের পদত্যাগ করানোর একটা বলা যায় যে এই ঘটনাগুলো চলছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছে, এই আন্দোলন নেওয়ার কারণে যে মূলত আমরা তাদের পদত্যাগের এই ঘটনাগুলো শুরু করেছিলাম, আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বলুন বলুন কিংবা ঢাকার বিভিন্ন রকম প্রতিষ্ঠানে বলুন, শিক্ষকদের তখন বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়। এর পেছনে যে শুধুমাত্র এই যে যৌক্তিক আন্দোলনে তারা আমাদের সাথে দেয়নি সেটা কিন্তু নয়, অনেক সময় ব্যক্তিগত আক্রোশ থেকেও এই ধরনের বলা যায় যে ঘটনা ঘটে থাকছে। এবং আমি একটা কথা এখানে ক্লিয়ার করতে চাই, যে একটু আগে আব্দুর রহমান ভাইয়া বললেন যে শিক্ষক শব্দটা অনেক উপরে, আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শিক্ষক শব্দটা অনেক উপরে। আমি মনে করি যে তারা যতই অন্যায় করে থাকুক, যাই করে থাকুক, তাদের গায়ে আমরা কখনো হাত দিতে পারি না। কিন্তু আপনি আমি হয়তো দেখে থাকবেন ফেসবুকে যে ঘটনাগুলো অহরহ ভাইরাল হচ্ছে, সেটা শিক্ষকদের গায়ে হাত পর্যন্ত দেওয়া হচ্ছে। বাধ্যতার কোন পর্যায়ে গেলে আপনি শিক্ষকের হাত ধরে পদত্যাগ পত্রে সাইন করাতে পারেন? আমি জানি না এই বিষয়গুলো কিভাবে বাংলাদেশের সেই স্টুডেন্ট গুলোই পাচ্ছে যারা কয়েকটা দিন আগেও ন্যায্য দাবির জন্য সৎ পথে থাকার জন্য এই আন্দোলনগুলো করে গেছে। এখন আমি আপনাকে একটু বলি যে আপনি বললেন তাদের ন্যায্যতা কিংবা তাদের অধিকারগুলো কতটা গুরুত্ব পাচ্ছে। দেখেন, আপনি যখন একটা যৌক্তিক আন্দোলনের সম্পূর্ণ বিপরীত পথে থাকবেন, তখন আন্দোলন শেষে আপনার উপর একটা ক্ষোভ এসে পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের যে এই যে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগ করানোর ঘটনাগুলো ঘটে থাকছে, আমার নিজের ব্যক্তিগত মতামত এটাই যে আমরা কখনোই নিজে থেকে গিয়ে তাকে ঘাড় ধরে তার চেয়ার থেকে আমরা নামাতে পারি না। যথাযথ প্রমাণের সাপেক্ষে আমাদের, যেহেতু আমাদের দেশে এখন আহ, যে সরকার রয়েছে, যে এই সরকারের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী একটা পার্টিকুলার ওয়েতে আমাদের আগাতে হবে। কিন্তু সেটা আমি বারবার বলছি, যথাযথ প্রমাণ সাপেক্ষে। আপনার একটা ব্যক্তিগত আক্রোশ আমার উপরে থাকতেই পারে, আপনি সুযোগ বুঝে আপনি বেশ কিছু মানুষকে বলে দিতে পারেন যে ওই ওই দিনে, ওই বর্ষাকালের ওই দিনে সেই লোকটা আমাকে ছাতা দেয়নি, এটাই তার অপরাধ। আপনি এই জন্য তাকে গিয়ে আপনার দলবল নিয়ে বা আপনি স্টুডেন্টদের একটুখানি যেহেতু তারা কোমলমতি, তারা এখনো বুঝতে পারছে না, তাদের নিয়ে তাকে ঘাড় ধরে আপনি চেয়ার থেকে নামাই দেন। এগুলো আমি বা আপনি কেউ বলতে পারি না। সে যদি কোনো অন্যায় করে থাকে, প্রমাণ সাপেক্ষে সেই প্রমাণটা আপনারা দেখান আপনার প্রশাসনের কাছে। যেহেতু আমরা এখন নিজেরা বিশ্বাস করছি, যেহেতু আমাদের নিজেদের স্টুডেন্ট ভাইরা, সমন্বয়ক ভাইরা যে যারা এখন ক্ষমতায় আছে, আমার নিজের এখন ব্যক্তিগত বিশ্বাস যে সরাসরি প্রমাণ সাপেক্ষে এদের বিচার তারা করতে পারবে এবং বাংলাদেশ সেখানে ইনশাল্লাহ আস্তে আস্তে পৌঁছাচ্ছে। কিন্তু আপনি কোনোভাবে নিজেরা ঘাড় ধরে গিয়ে সেই শিক্ষককে নিচে নামাতে পারি না, এটা মূল কথা। এই জন্য আমি বলছি যে যদি প্রমাণ ছাড়া তাদেরকে বলা এই ধরনের ব্যবহার আমরা করি, তাহলে অবশ্যই তাদের ন্যায্য অধিকার এখানে ক্ষুণ্ণ হচ্ছে এবং তাদের মতামতের গুরুত্ব এখানে দেওয়া হচ্ছে না। তারা অন্যায় করে থাকলে এবং সেই অন্যায়ের পরিপ্রেক্ষিতে আপনার বা আমার কাছে যদি ন্যায্য প্রমাণ থাকে, সেই অনুযায়ী আমরা আগাতে পারি। হ্যাঁ, এটাই আমার কথা, যে শিক্ষকের এই পদত্যাগ করানোর ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে যদি সেখানে ন্যায্য বা বলা যায় যে যথাযথ প্রমাণ আমরা না উপস্থাপন করতে পারি। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বললেন যে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো আসলে এটা একটা তাদের অধিকার খর্ব করার মতো একটা অবস্থা বোঝায়। তো আমরা কিন্তু দেখেছি যে যখন সাবেক সরকার যারা ছিলেন, আওয়ামী সরকার, এবং আওয়ামী সরকারে আমরা দেখছি অনেক শিক্ষকরা তাদের
একদম খুবই ভালোভাবে সম্পৃক্ত ছিল। এবং আন্দোলনে আমরা একটা বিষয় একটু বলতে চাই, যে এই প্রশ্নটা হচ্ছে মাহফুজ ভাইকে আমি রাখবো। যে তিনি যেটা বললেন যে যে অধিকার খর্ব, আপনারা এতক্ষণ বললেন শিক্ষকরা হচ্ছে মা বাবার পরের স্থান, কিন্তু আমরা দেখেছি আন্দোলনে কিন্তু কিছু কিছু শিক্ষকরা তারা কিন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধেও কথা বলেছে। বিশেষ করে জাফর ইকবাল স্যারের কথাই যদি আমি বলি, তিনি কিন্তু আন্দোলনের সময় এটা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই রাজাকার, আমি ওখানে কখনো যাব না। তো এরকম কিন্তু, তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্য, তিনি কিন্তু তার একটা টকশোতে বলেছিলেন যে সে হচ্ছে যদি উপাচার্য ছেড়ে তাকে যদি যুবলীগের দায়িত্ব দেওয়া হয় তাহলে সে তার দায়িত্বটা নিবে। আর আমরা দেখেছি আওয়ামী সরকারের ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ কি সব কাজ আমাদের সাথে করেছে বাংলাদেশের মানুষের সাথে, সেটা কি আমরা সবাই জানি। এখন এই ধরনের শিক্ষকদের ক্ষেত্রে আসলে কি করা উচিত? যে আপনার কি মনে হয় যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত কিনা, বা আপনাদের যারা ছাত্ররা রয়েছেন তারা কি এই বিষয়ে মানে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা? এখন দেখেন, আওয়ামী লীগের আমলে যারা হচ্ছে নিয়োগ পেয়েছে, আমরা অধিকাংশই আসলে দলীয়করণের আভাস দেখেছি, এবং এগুলো আমরা প্রমাণ সাপেক্ষেই দেখেছি। আওয়ামী হ্যাঁ, লীগের আমলে যাদেরই নিয়োগটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে। এবং এই জায়গাটাতে যদি আমরা বলি যে তাদের যেহেতু একটা দলীয় প্রভাব সুস্পষ্ট ছিল, এবং তারা দলীয় প্রভাব খাটিয়ে এবং দেশের শীর্ষস্থানীয় নাম করা কয়েকটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বলতে পারবো এমন কিছু শিক্ষকরাও নিয়োগ পেয়েছেন, যারা কিনা তাদের সিনিয়র যারা অলরেডি নিয়োগ পাওয়ার কথা ছিল তাদেরকে ডিঙিয়ে গিয়ে তারা হচ্ছে নিয়োগ পেয়েছেন শুধুমাত্র দলীয় ক্ষমতা ব্যবহার করে, বা এটাকে আপনি অপব্যবহার বলতে পারেন। সুতরাং হ্যাঁ, এই মানুষগুলা তাদের দলীয় বক্তব্য ছাড়বে, এটি হচ্ছে খুবই স্বাভাবিক এবং অনুমেয় একটা ঘটনা। এখন ইতোমধ্যে আমরা যে জায়গাগুলোতে দেখেছি যে আওয়ামী লীগ পন্থী যে সকল শিক্ষকরা যারা ছিলেন, তারা কোনো কারণে, যেহেতু আমাদের শিক্ষক যে একটা পদ, শিক্ষক যে একটা চেয়ার, ওই চেয়ারটাকে তারা হোল্ড করেছেন, আমরা ওই চেয়ারটাকে কখনো অসম্মান করতে পারি না। এই চেয়ারটাকে আমরা সম্মান করব এবং সম্মান করতে বাধ্য। এবং যারা কিনা এখনো পর্যন্ত হৃদয়ের মধ্যে অন্যায় অবিচার লালন করে, এবং যারা সুস্পষ্টভাবে মানে ইতোমধ্যে বুঝতে পারে যে কোনটা ন্যায়ের পথ এবং কোনটা অন্যায়ের পথ, এরপরও যদি তারা এই জায়গাগুলা থেকে নিজেদের ভুল শুধরে না নেয়, তারা যদি প্রকাশ্যভাবে শিক্ষার্থীদের কাছে তাদের অবস্থান পরিষ্কার না করে, এবং তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটিগুলোর জন্য যদি তারা কোনো ধরনের ক্ষমা প্রার্থনা না করে, তখন শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে নিজে ডিরেক্টলি কোনো স্টেপ নিতে না পারলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন মহলের নিকট আবেদন করতে পারে এবং অভিযোগ জানাতে পারে। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখেছি, অনেক বিশ্ববিদ্যালয়, অনেক কলেজ, অনেক স্কুলে, বিশেষ করে এটি বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি হয়েছে, বিভিন্ন দলের ব্যানারে, লাল দল, নীল দল, সবুজ দল, এরকম দলের ব্যানারে যারা ছিল এবং ওই ব্যানার গুলার মধ্যেও যারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, হ্যাঁ, সেই সমস্ত শিক্ষকদের ক্লাস অনেক জায়গাতে বয়কট করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা, আচ্ছা। যে তারা ক্লাসে থাকলে তাদের ক্লাস আমরা করব না। এবং আমি মনে করি শিক্ষার্থীদের এই ঘোষণাটিও যৌক্তিক, কারণ কে কার ক্লাস করবে না করবে এটি যার যার স্বাধীনতা। তারা যদি মনে করে যে অমুক ব্যক্তিকে আমরা শিক্ষক হিসেবে স্বীকৃতি দিচ্ছি না, এবং শিক্ষকতার সাথে যারা জড়িত তাদের যতটুকু নীতি আদর্শ থাকা প্রয়োজন সেই ধরনের নীতি আদর্শ তার মধ্যে নেই, সেহেতু আমরা তার ক্লাস বর্জন করব এবং তার সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক কন্টিনিউ করব না। এটিও শিক্ষার্থীরা করতেই পারে, কারণ পছন্দ অপছন্দ এটি যার যার ব্যাপার। যে কেউ যে কাউকে সাথে নিয়ে চলতে পারে এবং বর্জন করে চলতে পারে। এবং পরিশেষে আমি শুধু এটা বলতে চাই যে আপনি যেটা বললেন যে তাদের এগেনস্টে অ্যাকচুয়ালি শিক্ষার্থীরা কি করবে, এটা হচ্ছে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আসলে ব্যাপার, যে তারা আসলে কি করবে। তারা কি ওই ব্যক্তির ক্লাস কন্টিনিউ করতে চায়, নাকি তার ক্লাস বর্জন করতে চায়, অথবা তিনি যদি শিক্ষার্থীদের কাছে তার ভুল স্বীকার করেন বা তিনি নিজের ভুল শুধরে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন, এবং শিক্ষার্থীরা যদি তাদেরকে এটি স্বাভাবিক ক্ষমার দৃষ্টিতে দেখে, কিংবা শিক্ষার্থীরা তাদেরকে আবারও পুনরায় অ্যাডপ্ট করে নেওয়ার মতো ইচ্ছা পোষণ করে, তাহলে আমি মনে করি যে এটিও একটি না, যৌক্তিক সমাধান এখানে একটা হতে পারে। বিষয় আছে, আমি একটু বলি। যেমন শিক্ষকরা হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে যারা কথা বলেছিল, এখন তারা যদি সাধারণ মানে ক্ষমা চায়, আপনাকে ক্ষমা করবেন? যদি আওয়ামী লীগ সরকারও তো ক্ষমা বলতে তারাও তো নতি স্বীকার করেছিল, শেষ পর্যায়ে আপনাদের সাথে বৈঠক করতে চেয়েছিল, কিন্তু আপনারা যান নাই। কেন যান নাই? কারণ তারা গণহত্যার সাথে জড়িত ছিল। হ্যাঁ, তো গণহত্যাকারীদের যে একটা সমর্থন দেওয়া, এটাও তো একটা বড় অপরাধ, তাই না? এখন তাদেরকে কি আমরা খুব সহজেই ক্ষমা করে দিতে পারি? তাদের কি আইনের আওতায় আনা উচিত না?
এখন জি, এই জায়গাটিতে আমি মনে করি যে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা উচিত, যারা কিনা গণহত্যার সাথে জড়িত, অথবা গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে সরাসরি হোক অথবা প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই তাদেরকে ইন্ধন দিয়ে থাকুক না কেন, আমরা আইনের ভাষায় যেটাকে বলি যে কেউ নিজে অপরাধ করাটা যেমন একটা অপরাধ, এবং কাউকে অপরাধ করার জন্য ইন্ধন দেওয়াটাও অপরাধ, দুইটাই সমান অপরাধ। সো অবশ্যই। তাদের যদি কোনো সম্পৃক্ততা দেখা দেয়, যে আমি যদি একটু আপনাকে উদাহরণস্বরূপ বলি, যে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোতে আমরা জানি যে ছাত্রলীগ গিয়ে আশ্রয় নিয়েছে এবং তারা শক্ত একটা ঘাঁটি সেখানে গড়ে তুলেছে, এখানে তারা দেশীয় অস্ত্র, রামদা, পিস্তল থেকে শুরু করে নানা ধরনের অস্ত্রের ভান্ডার বানিয়ে রেখেছিল ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এবং সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক অথবা জড়িত যে সকল শিক্ষক শিক্ষিকা আছেন, তারা চাইলেই পারতেন সেই সব স্কুল থেকে ছাত্রলীগকে কোনো ধরনের আশ্রয় না দিতে এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি অস্ত্রাগার হিসেবে ব্যবহার করার জন্য অনুমতি না দিতে। বরং তারা কি করেছেন, শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা ছাত্রলীগকে অথবা তাদের আক্রমণকারী যারা ছিল, শিক্ষার্থীদের বিরুদ্ধে যারা আক্রমণকারী ছিল, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সর্বাত্মকভাবে সহায়তা করেছে। এবং আমি মনে করি এটি সুস্পষ্ট একটি ফৌজদারি অপরাধ। এই ফৌজদারি অপরাধ প্রমাণ সাপেক্ষে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত, তাদেরকে কখনোই ছাড় দেওয়া উচিত না। ঠিক আছে, ধন্যবাদ মাহফুজ ভাই আপনাকে। আমার হ্যাঁ, বিষয়টি খুবই ক্লিয়ার যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতেও দেখেছি যে যদিও এটা স্বায়ত্তশাসন একটা প্রতিষ্ঠান, অবশ্যই এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনই কিন্তু যেটা বলবেন সে অনুযায়ী কাজ হবে, কিন্তু এখানে আমরা দেখেছি বিভিন্ন সন্ত্রাসী সংগঠন বলতে গেলে একটা হামলা চালায় শিক্ষার্থীদের উপর, এবং সেক্ষেত্রে পুলিশরাও কিন্তু এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এসে হামলা চালায়, যেটা আসলে একটা স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠানে অবশ্যই এটা শিক্ষক বা যিনি উপাচার্য ছিলেন তারা এই বিষয়ে জড়িত ছিলেন। আচ্ছা মাহফুজ ভাই, যে বিষয়টা বললেন, আমি এখন আব্দুর রহমান ভাইয়ের কাছে আসতে যাচ্ছি। যে এখানে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু শিক্ষক আছে যারা দলীয়করণের মধ্যে সম্পৃক্ত ছিল, বিশেষ করে আওয়ামী সরকারের দলভুক্ত। এখন কথা হচ্ছে যে এইসব শিক্ষকের আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পদত্যাগের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করে। এখন এই সকল বিষয়, ন্যায্য অথবা অন্যায্য আমরা যাই বলি না কেন, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আসলে এই জনসাধারণে আসলে তাদের উপরে বিষয়টা কেমন প্রতিক্রিয়া তারা দেখাচ্ছে এই বিষয়ের উপরে, এবং এইটার সপক্ষে তারা মতামত দিচ্ছে কিনা, আপনার কি মনে হয়? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষক শব্দটিকে সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি শ্রদ্ধার চোখেই দেখেন। ফলে যখনই হচ্ছে এই যে একটি ঘটনা ঘটলো, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলো, শিক্ষার্থীরা শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলো, তাদের ক্ষোভের প্রেক্ষিতেই হোক বা নির্যাতনের শিকার হয়েই হোক, তখন কিন্তু সাধারণ মানুষ এটিকে ভালোভাবে নেয়নি। অবশ্যই। কিন্তু তারা কিন্তু জানে না যে আসলে কোথায় কোথায় সমস্যাগুলো ছিল। সাধারণ মানুষ তো বাড়িতে থাকে, শিক্ষার্থীর ক্যাম্পাসে থাকে। একজন শিক্ষক, শিক্ষার্থী চায় যে শিক্ষক অনেক বেশি ভালো মনের মানুষ হোক, কিন্তু শিক্ষক যখন সরাসরি ষড়যন্ত্রে লিপ্ত থাকে শিক্ষার্থীর বিরুদ্ধে, এটি কিন্তু আসলে ওই নীতির সাথে যায় না। ফলে মানুষ তো আর এগুলো বুঝে না। মানুষ তার আবেগ দিয়ে বা তার যে দৃষ্টিকোণ, সামাজিক দৃষ্টিকোণ, সেখান থেকে বা কিছুটা অজ্ঞতার বশে হয়েও একপাক্ষিক ভাবে শিক্ষার্থীদেরকে দোষারোপ করে ফেলে। অবশ্যই। আবার কখনো কখনো দেখা যায় তারা শিক্ষকদেরকেও দোষারোপ করে ফেলে। এই জায়গাটিতে একটু সমস্যা আমার কাছে মনে হয় যে আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এই বিষয়টা আমি একটু ধরিয়ে দিতে চাই। মানে যেমন আমরা কিন্তু সরকার যখন ছিল তখন আমরা দেখতে পেয়েছি যে কিছু শিক্ষক কিন্তু অনেক লাঞ্ছনার শিকার হয়েছেন যুবলীগ বা ছাত্রলীগদের দ্বারা, এমনকি সরকার দ্বারা। তখন কিন্তু আমরা এতটা দেখিনি মানুষের আসলে কথা বলতে। হ্যাঁ, আচ্ছা, আপনি বলতে থাকেন। জি, না সেটাই বললাম আর কি। যে সেক্ষেত্রে আসলে মানুষ তো দূর থেকে বোঝা যায় না বাস্তব প্রেক্ষাপট যেটা, সেই প্রেক্ষাপট যারা আসলে ফেস করে ওই মানুষগুলোই বোঝে যে আলটিমেটলি কি হচ্ছে। দেখেন, সব জায়গায় কিন্তু সমস্যাগুলো হচ্ছে না। আজকে ঢাকা ইউনিভার্সিটি যেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করে দিতে পারে, সেই ইউনিভার্সিটিতে কয়জন শিক্ষকের সাথে বেয়াদবি করেছে শিক্ষার্থীরা আমরা কিন্তু তেমন দৃষ্টান্ত দেখতে পাই। কিন্তু হয়েছে কোথায়? হয়েছে সেই প্রান্তিক কোথাও, কোনো এক হাই স্কুলে, অন্য একটা জায়গায়। অর্থাৎ এই যে যারা বোঝে তারা কিন্তু
সরাসরি বেয়াদবিগুলো করে না, পরিস্থিতির শিকার হয়ে প্রতিবাদ করে। প্রতিবাদের ভাষাগুলো এক একজনের কাছে এক এক রকম হয়, কিন্তু সেগুলো আসলে বাস্তবতার প্রেক্ষাপটে আপনাকে মেনে নিতে হবে যে আসলে কেন কি হচ্ছে। সবকিছু যদি বিশ্লেষণ করে কথা বলা যায় তখন কিন্তু আর সমস্যাগুলি হয় না, কিন্তু একপাক্ষিক ভাবে যদি কেউ বলে যে ছাত্রের দোষ বা ওই ক্ষেত্রে শিক্ষার্থীর দোষ, তখন কিন্তু শুধুমাত্র আবেগে লিপিবদ্ধ থাকে বিষয়গুলো, আর আলটিমেটলি এর কোনো সলিউশন আসে না। আমরা চাই ভালো শিক্ষক হোক, ভালো শিক্ষার্থী হোক, রাষ্ট্র সুন্দর জায়গায় যাক, এটি প্রত্যেকটি মানুষেরই চাওয়া। তবে সেক্ষেত্রে সবাইকেই ভালো হতে হবে। শিক্ষককে যেমন তার নৈতিকতা বজায় রাখতে হবে, শিক্ষার্থীকেও তার আচরণগত জায়গা থেকে, যে শিক্ষকের সাথে এমন বেয়াদবি করা যায় না, রাষ্ট্র আছে, আইন আছে, সবকিছু, সব সমস্যার সমাধান ওইভাবে হওয়াই উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আব্দুর রহমান ভাই। আমি হচ্ছে আরিফ ইসলামের কাছে আসতে চাই। আব্দুর রহমান ভাই যে বিষয়টি বললো যে আসলে বিভিন্ন ভাবে নানান নেটিজেনরা নানান ভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, পক্ষে বিপক্ষে নানান ভাবে। তো এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই পদত্যাগের পরে আসলে শিক্ষকদের ভবিষ্যৎটা কি, আর শিক্ষকরা আসলে তাদের চাকরি নিয়ে শঙ্কিত কিনা, আপনার কি মনে হয়? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাই আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাই, এই যে যে আপনি যে প্রশ্নটা করলেন এই বিষয় সম্পর্কে বলতে গেলে হচ্ছে আমাকে আমার আগের বক্তব্যে একটু খানিকটা ফিরে যেতে হয়। আমি আগেই বলেছি যে এখানে যে পদত্যাগ করার ঘটনাটি ঘটছে সেটা সাধারণত দুটি বিষয়ের দলকে পদত্যাগ করানো হচ্ছে সরাসরি প্রমাণ সাপেক্ষে, যাদেরকে আমরা বিভিন্ন রকমের সেমিনারে দেখেছি, নীল দল কিংবা সাদা দলের বলা যায় যে হচ্ছে আহ পতাকা বহনকারী হিসেবে, যারা হচ্ছে সরাসরি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করেছিল এই যে জুলাই ম্যাসাকারের সময়ে। এবং আর একটা দলকে পদত্যাগ করানো হচ্ছে ওই যে আমি বললাম যে অতীতের কোনো আক্রোশ থেকে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে। তো ভাই, এই যে ভবিষ্যতের শঙ্কার বিষয়টা নিয়ে আমি বলতে চাই, যাদেরকে আসলেই শুধুমাত্র অতীতের একটা সাধারণ আক্রোশের বশে হচ্ছে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে কোনো প্রমাণ ছাড়া, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামতে মনে হয়, তারা যদি আসলেই পদত্যাগ করার মতো এরকম অবমাননাকর পরিস্থিতির শিকার হওয়ার জন্য তারা যদি যোগ্য না হন, অর্থাৎ তারা যদি হচ্ছে এরকম কোনো কিছু না করে থাকেন, তাহলে হচ্ছে আজ আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই বিবেচনায় আমাদের সমন্বয়ক ভাইরা রয়েছেন, আমাদের দেশের বর্তমান হচ্ছে সরকার রয়েছে, তাদের তত্ত্বাবধানে বিষয়টি সার্বিকভাবে তত্ত্বাবধান করার পরে হচ্ছে আমার মনে হয় তাদের একটা নির্দিষ্ট ভবিষ্যৎ ইনশাল্লাহ হবে। অর্থাৎ তারা, তাদের ভবিষ্যতে তাদের শঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই আমার নিজের যা মনে হয়। এবং অন্য একটি দল যাদের কথা হচ্ছে আমরা সবাই বলছি যে তারা এই যে জুলাই ম্যাসাকারের সময় একদম সরাসরি ভাবে আমাদের বিপক্ষে, অর্থাৎ স্টুডেন্টদের বিপক্ষে কাজ করেছেন শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। তো ভাই, এই সময় আমি বলতে চাই যে আপনি যখন দেখছেন যে আপনার আপনার স্টুডেন্ট, আপনার ডিপার্টমেন্টের হোক কিংবা হচ্ছে আপনার ইউনিভার্সিটি হোক কিংবা আপনার কলেজের হোক, বা আমরা তো স্টুডেন্ট, আপনি তো একজন শিক্ষক, আপনি যখন দেখছেন যে নির্বিচারে একের পর এক মানুষকে মেরে ফেলছে, গুম করে দিচ্ছে, তো তখন যখন আপনি কোনোভাবে নিজের মুখ খোলেননি, অর্থাৎ যারা মুখ খুলেছেন তাদের ভিতরে যারা হচ্ছে বলা যায় যে খুবই মানে তেল রসত্ব কজন তাকে তারা হচ্ছে এই যে যে একটা যায় যে আমার নিজের যেটা মনে হয় যে এক প্রকার বিভীষিকাময় যে পরিস্থিতি আমরা কাটিয়েছি। ফোন আসছে যে অমুক মারা গিয়েছে, ফোন আসছে তাকে পাওয়া যাচ্ছে না, ফোন আসছে যে এই এই অবস্থা। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আপনি দেখছেন, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি জানেন কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু তা সত্ত্বেও আপনি কি ভেবেছিলেন যে হচ্ছে এরা শিক্ষার্থীরা আর কি করতে পারবে, সরকার তো থেকে যাবে, আমার সরকারের বিপক্ষে গিয়ে লাভ নেই, আমি হচ্ছে সরকারকে আরেকটু তেল দিই। হ্যাঁ, আপনি তখন হচ্ছে কি করলেন, আপনি আপনার যে ফেসবুক ওয়াল হোক কিংবা হচ্ছে নিজের ব্যক্তিগত আহ আলোচনা সভা হোক, সেখানে আপনি উল্টো শিক্ষার্থীদের বিপক্ষে কথা বললেন। এবং দেখা যায় আপনি আপনার ফেসবুক ওয়ালে হচ্ছে আপনি তখন অন্য ধরনের ভিডিও ছাড়ছেন, জীবনে কিভাবে তুমি সফল হবে। আরে ভাই, জীবনে সফল আমি তখনই হব যখন হচ্ছে আমি স্বাধীন দেশে বাঁচতে পারবো। কিংবা হচ্ছে আপনি আপনার ফেসবুক ওয়ালে একটা ফানি পোস্ট দিচ্ছেন যেখানে আপনার সন্তান সমতুল্য শিক্ষার্থীরা রাস্তায় নিজের জীবন দিয়ে দিচ্ছে, সেখানে হচ্ছে আপনি আহ আপনার ফেসবুক ওয়ালে আপনার যা মন চায়, যাতে সরকার খুশি হয়, পরবর্তীতে আপনার কথা মতো ভবিষ্যতে যাতে আপনার চাকরির জায়গাটা ঠিক থাকে, সেই জন্য হচ্ছে আপনি এই তেল দেওয়া কিছু কথাবার্তা হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় বলে থাকেন। আপনি হচ্ছে শিক্ষা যাতে এই আন্দোলন জোটের সাথে কথা বলছেন। ঠিক আছে, আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা বলি, হচ্ছে সাবেক ভিসির কথা বলি, তিনি হচ্ছে এই যে যে আমাদের
আহ, আন্দোলন চলাকালীন সময় তিনি যে নিরপেক্ষতা দেখিয়েছেন, শুধু নিরপেক্ষতা নয়, তিনি হচ্ছে যে আহ, এই বর্বর হামলার বলা যায় যে এক প্রকার পক্ষে কথা বলেছেন। তখনও কিন্তু তিনি তার ভবিষ্যৎ চিন্তা করে বলেছিলেন যে সরকার তো যাবে না, এরা মরে মরুক, আমি আমার জায়গাটা ঠিক রাখি। তো আমার মনে হয় তখন যখন তাদের ভবিষ্যৎ চিন্তা করার জন্য বলা যায় যে অসৎ পথে তারা চলে গিয়েছিল, শেখার কোনো প্রয়োজন আছে, তাদের মতন করেই বেড়ে উঠবে। সুতরাং আমরা শিক্ষার্থী সমাজ এমন কোন শিক্ষককে চাই না যাদের নিজেরই নীতি নৈতিকতা ঠিক নেই। হ্যাঁ, তো এই যে এই সকল শিক্ষকদের ভবিষ্যতে আমি আপনাকে যদি বলতে চাই যে ভবিষ্যতে তারা তাদের পদ পুনরায় ফিরে পাবে কিনা, বা আগামীতে যারা হচ্ছে পদত্যাগ করবেন তাদের ভবিষ্যতের কি হবে, তো আমাদের একটাই কথা, যারা হচ্ছে সম্পূর্ণ অন্যায়ের পক্ষে ছিলেন এবং যারা খুনি দলের সাপোর্টার হিসেবে কাজ করেছে, আমার কাছে খুনি ভাই, এমন কোন খুনির আন্ডারে আমরা নিজেদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো না যাদের জন্য আমাদের নিজেদের নীতি নৈতিকতা নষ্ট হয় বা ধ্বংস হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়ার অবশ্যই কারণ রয়েছে, এবং তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়া তাদের উচিত, কারণ তাদের জানতে, আর যারা এই এই ধরনের কোনো কর্মকাণ্ড করেনি তাদের নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ পরবর্তীতে হচ্ছে আমরা যদি বলি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা আমরা পরবর্তীতে এই বিষয়গুলো যখন তদন্ত হবে, যদি তারা নির্দোষ হয়ে থাকেন তাহলে অবশ্যই তারা তাদের পথ ফিরে পাবেন এবং তাদের ভবিষ্যতের জায়গাটা অবশ্যই তারা ফিরে পাবে। কিন্তু যারা এই আমাদের সাথে অন্যায়টা করেছে তাদের অবশ্যই তাদের ভবিষ্যতে শঙ্কিত হওয়ার প্রয়োজন আছে। এটাই ভাইয়া। আহ আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখানে যেটা বললেন যে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, যারা হচ্ছে শিক্ষার্থীদের সাথে ছিল। অনেক শিক্ষককে দেখেছি হয়তো তার সীমাবদ্ধতার জায়গা থেকে সে চাইলেও হয়তো সামনে আসতে পারছে না, কারণ সবারই জীবনের একটা মায়া আছে বা পরিবারের মায়া আছে, এই দিকটা থেকে। কিন্তু এখন আমি মাহফুজ ভাইয়ের কাছে এই প্রেক্ষাপটে আর একটা প্রশ্ন করতে চাই তার বক্তব্যের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে যে অনেক শিক্ষকরা আছেন ছাত্রদের পক্ষে ছিল, রাইট, কিন্তু এখন এই যদি গণহারে পদত্যাগ করানো হয় তাহলে কারা পক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল, কারা দলের ছিল, কারা দলের বাইরে ছিল, তাহলে এটা তো আর যাচাই করার কোনো সুযোগ থাকছে না। তো তখন দেখা গেছে যে এই পর্যায়টা এসে অনেক ভালো ভালো শিক্ষকরা কিন্তু এখন শঙ্কিত। ঠিক আছে, তো এখন এই বিষয়টা নিয়ে আসলে পুরো বাংলাদেশের শিক্ষক মহলে কোনো বড় ধরনের প্রভাব পড়ছে কিনা আপনার কি মনে হয়? আচ্ছা দেখুন, এখন গণহারে যে পদত্যাগের কথাটা বলা হয়েছে, এই কথাটা যদি আমি একটু ব্যাখ্যা করি। গণহারে পদত্যাগ বলতে কখনো আমার মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অন্ততপক্ষে আমার নজরে পড়ে নাই যে এই স্কুলের বা এই প্রতিষ্ঠানের গণহারে উপর থেকে একদম টপ টু বটম সকল শিক্ষক বা শিক্ষিকার পদত্যাগ চাইছে, এরকম কোনো ঘটনা অন্ততপক্ষে আমার নজরে পড়েনি। তবে গণহারে বলতে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন বা আমি যতটুকু বুঝতে পারছি, যে কোনো ধরনের যাচাই বাছাই না করে, কোনো ধরনের অভিযোগ খতিয়ে না দেখেই তার বিরুদ্ধে যত শুধুমাত্র অভিযোগ আসছে, কয়েকজনে মিলে একটা অভিযোগ দিচ্ছেন, তো সেই অভিযোগের উপর ভিত্তি করে তাদেরকে জোর করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এবং এইটা অবশ্যই শঙ্কার একটি বিষয়, যদি তাদের বিরুদ্ধে যথাযথভাবে প্রমাণ করার মতো কোনো অভিযোগ না থাকে এবং সেটি প্রমাণিত না থাকে, প্রমাণিত কোনো অভিযোগ খতিয়ে না দেখেই যদি তাদেরকে পদত্যাগ করানো হয় এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করানো হয়, এটি অবশ্যই আশঙ্কা এবং শঙ্কার একটি জায়গা। এটি নিয়ে অবশ্যই আমাদেরকে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে, এবং এটিকে আমরা কখনোই নীতিগতভাবে সমর্থন করি না। এবং আরেকটা কথা যদি আমরা বলি, যে যারা কিনা শিক্ষকদের অলরেডি পদত্যাগ করানো হচ্ছে তাদের ভবিষ্যৎ নিয়ে আসলে আমরা শঙ্কিত বা এটা নিয়ে ভাববার মতো কোনো কিছু আছে কিনা, তো প্রথমত বলবো যারা কিনা প্রকৃতপক্ষেই অপরাধী ছিলেন, যারা কিনা বিভিন্নভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, আমি যদি সুস্পষ্ট করেই বলে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয় গত 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সর্বশেষ তারিখ ছিল। কারণ বিপ্লবের আগ পর্যন্ত, বিপ্লব সফল হওয়ার আগ পর্যন্ত ঢাবিতে পরে আর কোনো আন্দোলন হয়নি। সেই 17 তারিখ শেষ ছিল, এবং 17 তারিখ আমরা যেটা দেখেছি, হলগুলাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে ভিসির অনুমতি নিয়েই সেখানে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে। আমরা যারা সেখানে গিয়েছিলাম গায়বানা জানাজার জন্য এবং সেখানে কফিন মিছিলের জন্য আমরা সেখানে অবস্থান করেছিলাম, পুলিশ সেদিন আমাদের উপর হয়তোবা লাইভ কোনো বুলেট চালায় নাই, কিন্তু তারা যত ধরনের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আছে, শিক্ষার্থীদেরকে ভয়ভীতি দেখানো এবং একটা
ভয়াবহ অবস্থা তৈরি করা। শিক্ষার্থীরা হয়তোবা সেদিন এখানে কেউ সৌভাগ্যবশত কেউ নিহত বা শহীদ হয়নি, কিন্তু তাদের অনেকে আহত হয়েছেন। এই যে তারা বেআইনি ভাবে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ছাড়া করেছেন, ক্যাম্পাস ছাড়তে বাধ্য করেছেন, এই কাজটি তো শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী একা করে নাই, নিজ দায়িত্বে এটি করে নাই। এর পিছনে অনেকেই জড়িত। এটার পিছনে যেমন তৎকালীন অবৈধ সরকার জড়িত, সেই অবৈধ অবৈধ সরকারের মদতপুষ্ট শিক্ষক এবং শিক্ষিকা যারা আছে, বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মহোদয়কে এটার জন্য অবশ্যই দায়ী করব, কারণ ওনার সুস্পষ্ট মদত ছাড়া, ওনার সুস্পষ্ট নির্দেশনা ছাড়া পুলিশ এই ধরনের কোনো অ্যাকশনে যেতে পারে না। এবং পুলিশ এমন কথাও বলেছে যে ভিসি মহোদয়ের নির্দেশ আছে যে শিক্ষার্থীরা যদি হল না ছাড়ে তাদেরকে হল ছাড়তে বাধ্য করা হবে। এই যে পুলিশ এই ধরনের কথাবার্তা বলেছে এবং শেষ পর্যন্ত তারা ওই 17 তারিখ দিবাগত রাতে শিক্ষার্থীদেরকে হল ছাড়তে বাধ্য করেছে। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই ওই ধরনের শিক্ষকদেরকে দায়ী করব, যারা কিনা সরাসরি এই ধরনের হামলার সাথে জড়িত ছিল এবং সরাসরি সরাসরি এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, এবং যারা কিনা অপরাধী তাদের ভবিষ্যৎ নিয়ে আসলে আমাদের ভাবনার কোনো কারণ থাকতে পারে না। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে একজন রেপিস্ট কিংবা একজন খুনি, তাদের জন্য কিন্তু আমরা জানি যে বাংলাদেশের যে পেনাল ল আছে, সেই ল গুলাতে কিন্তু শাস্তির বিধান আছে এবং মৃত্যুদণ্ডের বিধান আছে। এখন যদি আমি বলি যে তার পরিবারের কি হবে, তার পরিবার কিভাবে বেঁচে থাকবে তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দিয়ে দিলে, এটি আসলে কোনো ধরনের কারণ হতে পারে না। কারণ যে অপরাধী তাকে আসলে শাস্তি পেতেই হবে। এখন অপরাধ যদি কোনো শিক্ষক ওইভাবে করে থাকেন, তারা যদি অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। এখন সেই জায়গাতে আসলে তাদের ভবিষ্যতের কথা আমাদের ভাবলে চলবে না, কারণ তারা যেহেতু তাদের ন্যায় এবং নীতি নৈতিকতার জায়গাটিতে ঠিক থাকতে পারেননি, সুতরাং তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত, তাদেরকে শাস্তি দেওয়া উচিত, এটি আমি মনে করি। ধন্যবাদ মাহবুব, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহ, তো আপনার যে বিষয়টা থাকছে যে শিক্ষকদের অবশ্যই আমাদের আইনানুগ ভাবে তাদেরকে যাচাই বাছাই করে, যারা হচ্ছে গণহত্যার সাথে জড়িত ছিল বা সরকারের আতাত করেছিল সরকারের সাথে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যে বিষয়টি আপনি আমাদেরকে বললেন। তো আমি আব্দুর রহমান ভাইয়ের কাছে আসতে যাচ্ছি। তো আপনার কাছে একটা বিষয়ে প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে আমাদের টপিকস এর বলতে গেলে একটু বাইরে। যেমন আমাদের কিন্তু নতুন সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন আমরা আমাদের মূল টার্গেটটা হচ্ছে ছাত্র বলেন বা অন্তর্বর্তীকালীন সরকারের বলেন বা জনগণের, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে খুব ভালোভাবে সংস্করণ করা প্রত্যেকটা সেক্টরে। আর এই সেক্টরের মধ্যে সবচেয়ে বড় একটা সেক্টর হচ্ছে শিক্ষা ক্ষেত্র আর কি। তো এই শিক্ষাটা যদি আমাদের উন্নয়ন করতে হয়, অবশ্যই শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটা সেতু বন্ধনের প্রয়োজন আছে, রাইট? তো এখন এই ধরনের পদত্যাগ থেকে আমরা সরে এসে কিভাবে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে সেতু বন্ধন করতে পারি এবং শিক্ষার মানটা কিভাবে আমরা উন্নয়ন করতে পারি, সে বিষয়টা যদি আপনি একটু বলতেন, আপনার কি মনে হয়? খুবই সুন্দর এবং সমসাময়িক প্রেক্ষাপটে ভালো একটি প্রশ্ন আমি মনে করি। দেখেন, আমরা প্রথম থেকেই শিক্ষকরা অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি কিভাবে নিশ্চিত করা যায় সেটি নিয়ে কিন্তু কথা বলেছি। হ্যাঁ, কিছু শিক্ষক যে মারাত্মক অপরাধ করেছে এর তো আসলে না বলার কোনো অপেক্ষাই রাখে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এই যে শিক্ষকরা কোনো না কোনো ভাবে এই অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, পিছনে রহস্য কি? রহস্য শিক্ষকদের রাজনীতিকরণ। স্বাধীনতার 50 বছর কিন্তু অনেক আগেই পার হয়েছে। এত বছর পরেও বহু রাজনৈতিক দল এই বাংলাদেশ শাসন করেছে। তারা কেন শিক্ষকদেরকে বিরাজনীতিকরণ করতে পারলেন না? কেন তারা আসলে শিক্ষকদের যে সর্বোচ্চ মর্যাদাটুকু, যে শিক্ষক শিক্ষার্থীকে শেখায়, সেই শিক্ষা দিয়ে শিক্ষার্থী তার মৃত্যুর আগ পর্যন্ত জীবন পরিচালনা করে, সেই শিক্ষকদের সামাজিক মর্যাদা রাষ্ট্র কতটুকু আসলে রক্ষা করেছে? এখন আমরা আসলে বিভিন্ন প্রেক্ষাপটে সমস্যাগুলো নিয়েই কথা বলি, কিন্তু সম্ভাবনার ক্ষেত্র কোথায়? আপনি দেখেন যে শিক্ষার্থীদেরকে যদি আসলে সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ দিতে হয়, একদম মাস্ট 100% আপনাকে শিক্ষকদের বিরাজনীতিকরণ করতেই হবে যে কোনো মূল্যে। Sure. এটি যদিও তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশে আসলে এটি কতটুকু বাস্তবসম্মত এটা প্রশ্ন রয়ে যায়, কিন্তু আমরা যেহেতু সংস্করণের দিকেই আগাচ্ছি, যেহেতু সুন্দর বাংলাদেশের স্বপ্নই দেখছি, তবে অবশ্যই আমি দাবি রাখবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে ভবিষ্যতে যাতে করে শিক্ষকরা এই ধরনের অপরাজনীতির শিকার না হয়। আসলে একটা জিনিস একটু লক্ষ্য করেন, দেখেন, যখন হচ্ছে একজন ব্যবসায়ী থাকে, তার তো কোটি কোটি টাকা থাকে, সে চাইলে যে কোনো একটা পথ, যে কোনো একটা দিক মানে সে নিতেই পারে। শিক্ষকের বেতন কাঠামো কতটুকু? আপনি হুট করে শিক্ষক কি একটা সিদ্ধান্ত নিতে পারে? ধরেন একজন এসে বলছে রাজনৈতিক নেতৃত্ব
যে আপনাকে এই কাজটা করতে হবে, নাহলে কালকে থেকে আপনার চাকরি নট। ওই শিক্ষক ওই মুহূর্তে কি করবে বলেন? তার তো পরিবার আছে, তার তো ছেলে মেয়ে খাবার দিতে হয়, তার হচ্ছে সামাজিক স্ট্যাটাস বজায় রেখে চলতে হয়। হ্যাঁ, কিন্তু রাজনৈতিক ব্যক্তি যাতে করে ওই শিক্ষকের উপর প্রভাব বিস্তার করতে না পারে, এটি যখন আপনি সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারবেন, ঠিক সেই মুহূর্তে আমাদের এই ধরনের সামাজিক বিশৃঙ্খলা বা শিক্ষার্থীদের উপর শিক্ষকের যে নির্যাতন, যে মানসিক নির্যাতন, এটি থাকবে না বলে আমি বিশ্বাস রাখি। এবং সুন্দর একটি বাংলাদেশ তখন বিনির্মাণে খুব বেশি সহজ হবে পথগুলো। এতটুকুই। আহ ধন্যবাদ আব্দুর রহমান আপনাকে। অর্থাৎ আমাদের যদি একটা ভালো শিক্ষার মান তৈরি করতে হয়, অবশ্যই শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটা সেতু বন্ধনের প্রয়োজন আছে, এবং অবশ্যই যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে তারা মেরামত করবেন এক কথা বলতে গেলে। তো আমাদের হ্যাঁ, আজকের যে আরেকটা হ্যাঁ আচ্ছা অবশ্যই। বিষয় যদি একটু যুক্ত করতে চাই, যে দেখেন শিক্ষক এবং শিক্ষার্থীর সেতু বন্ধন এটি কিন্তু খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। কারণ হচ্ছে এই জায়গায় যদি মিল না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি ভালো একটা ফলাফল আসবে না। তো সেক্ষেত্রে শিক্ষক যে হিসেবে যে মানুষগুলো আসলে পেশাটিকে বেছে নিচ্ছেন, তাদেরকে ধরে নিতে হবে, তাদেরকে সৎ থাকতে হবে, দুর্নীতি করা যাবে না। কারণ যাদের আসলে অনেক টাকা পয়সার চিন্তা ভাবনা বা হচ্ছে মানে ওই দুর্নীতি করার চিন্তা, তাদের উচিত না শিক্ষকতা পেশায় আসা। কারণ সবচেয়ে দুষ্টু ছাত্র যে, সবচেয়ে পথভ্রষ্ট ছাত্র যে, সেই ছাত্র চায় তার শিক্ষক অনেক বেশি সৎ থাকুক, তার শিক্ষক ফেরেশতার মতো থাকুক। কাজেই শিক্ষক পেশায় যারা আসবে তাদের আগে থেকে চিন্তা করতে হবে যে আমি জীবনে যত ঝুঁকি আসুক না কেন, আমি 2 নম্বরই বা হচ্ছে এই ধরনের দুর্নীতি এই বিষয়গুলোকে প্রশ্রয় দিব না। তাহলে ছাত্র শিক্ষক সম্পর্কের যে বিষয়টি, এটি সুন্দর থাকবে এবং সেই শিক্ষাগুরুর মর্যাদারই যে কাজী কাদের নেওয়া যেটি চেয়েছিলেন সেটি বাস্তবায়িত হবে বলে বিশ্বাস রাখি। ধন্যবাদ আব্দুর রহমান, ঢাকা কলেজ ডিসিডিএস সভাপতি। তো আপনারা যারা অতিথি ছিলেন, আমাদের মাহফুজ ভাই, সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আরিফা ইসলাম। তো তাদের কাছ থেকে আমরা আজকের যে বিষয়বস্তুটি ছিল, যে শিক্ষকদের গণহারে যে বাধ্যতামূলক, এটা কি ষড়যন্ত্র নাকি দলীয়করণ, এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করলাম, এবং এবং তারা সুন্দর করে তাদের মতামতগুলো ব্যক্ত করেছেন। তো এতক্ষণ ধরে যে আপনারা হচ্ছে আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে বিল্লাহ এডুকেশন থেকে স্বাগত জানাচ্ছি, এবং পরবর্তী পর্যালোচনার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।